আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? ফিজিক্সে সেরা প্রস্তুতি নিতে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জানা ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আজকে আমরা এই ক্লাসে এমন 90টি জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব যে প্রশ্নগুলো প্রত্যেক বোর্ডে বারবার ঘুরায় ফিরায় আসে। তো চলো প্রশ্নগুলো শিখে নেই। তো প্রথম অধ্যায়ে আমরা যে প্রশ্নগুলো আমরা শিখবো, দেখো প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। তো এই অধ্যায়ের প্রথম নাম্বার যে প্রশ্নটা আমরা শিখবো সেটা হচ্ছে মৌলিক রাশি কাকে বলে? উত্তর হবে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এদের ব্যবহার করে প্রকাশ করা যায় তাদেরকে মৌলিক রাশি বলে। 2 নাম্বার, রাশি কাকে বলে? উত্তর হবে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। 3 নাম্বার, পরিমাপের একক কাকে বলে? উত্তর হবে পরিমাপের জন্য কোন রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ওই রাশির পরিমাপের একক বলে। 4 নম্বর প্রশ্ন বলছে মাত্রা কি? উত্তর হবে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে, সেইটা হচ্ছে তার মাত্রা। 5 নাম্বার, বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? উত্তর বিজ্ঞানে ব্যবহৃত সমীকরণগুলোতে ব্যবহৃত রাশিগুলোকে সুনির্দিষ্ট কতগুলো নিয়মের আওতায় যে সকল হরফ বা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় সেগুলোকে বৈজ্ঞানিক প্রতীক বলে। 6 নাম্বার, ঘর্ষণের মাত্রা লেখো। তো ঘর্ষণের মাত্রা হচ্ছে mL/2। 7 নাম্বার, বার্নিয়ার স্কেল কি? উত্তর হবে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট একটি সচল স্কেল ব্যবহার করা হয় সেটি হচ্ছে বার্নিয়ার স্কেল। 8 নাম্বার, বার্নিয়ার ধ্রুবক কি? উত্তর হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বার্নিয়ার ধ্রুবক বলে। 9 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে যে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কাকে বলে? উত্তর হবে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো এবং আমার সাথে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। এখান থেকেই তোমরা সৃজনশীলের এসকিউ সিকিউতে এবং এমসিকিউতে কিন্তু এখান থেকেই তুমি কমন পাবা। প্রত্যেকটা বোর্ডেই যে জ্ঞানমূলক প্রশ্নগুলা তোমার আসবে সেগুলা কিন্তু এখান থেকে তুমি 100% কমন পাবা। তো এখন দেখো 10 নাম্বার প্রশ্ন বলছে পিচ কি? উত্তর হবে স্ক্রু গুজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তা ত্রুটির কি হয়? পিচ বলে। দেখো 11 নম্বর প্রশ্ন তোমাকে বলছে চূড়ান্ত ত্রুটি কাকে বলে? চূড়ান্ত ত্রুটি কাকে বলে? উত্তর হবে কোন রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে। অন্যভাবে বলা যায় কোন রাশির প্রকৃত মান পরিমাপকৃত মানের পার্থক্যকে বলা হয় চূড়ান্ত ত্রুটি। 12 নম্বর প্রশ্ন বলছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে? উত্তর হবে কোন ভৌত রাশির চূড়ান্ত ত্রুটি ও এর পরিমাপকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। দেখো এখন আমরা অধ্যায় নাম্বার 2 গতি অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা বাছাই করেছি সেগুলো আমরা এখন শিখে নিব। প্রশ্ন নাম্বার 13, প্রসঙ্গ কাঠামো কাকে বলে? উত্তর হবে যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। 14 নম্বর প্রশ্ন বলছে স্থিতি কাকে বলে? যে সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় মানে নিজ অবস্থানের পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে বলা হয় স্থিতি। মানে সময়ের সাথে কোনো অবস্থানের পরিবর্তন হবে না তাকে স্থিতি বলে। আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে বলে গতি। 15 নম্বর প্রশ্ন বলছে চলন গতি কাকে বলে? উত্তর হবে কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে। 16 নাম্বার ঘূর্ণন গতি কাকে বলে? উত্তর হবে একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। তার মানে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি চারদিকে অনবরত ঘুরে, এটা একটা বিন্দু মনে করেন, এর চারদিকে অনবরত ঘুরে তাহলে সেটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। দেখেন এরপরে
বলছে 17 নাম্বার প্রশ্ন যে স্পন্দন গতি কাকে বলে? যে পর্যায়বৃত্ত গতির সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে। যেমন স্পন্দন গতির সাথে পরিচিত আমাদের গিটারের তারের গতি এবং তোমার দোলনার গতি, দেখবা নির্দিষ্ট সময় সামনের দিকে যাচ্ছে আবার নির্দিষ্ট সময় পিছনের দিকে যাচ্ছে। এই যে যে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ, এই যে নির্দিষ্ট সময় একদিকে বাকি নির্দিষ্ট সময় অন্য বিপরীত দিকে যাচ্ছে, সেটা হচ্ছে স্পন্দন গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান এসএসসি 2026 ফিজিক্স সাজেশনের আজকে 90টি জ্ঞানমূলক প্রশ্নের ভিতরে 18 নম্বর প্রশ্নটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? উত্তর হবে কোন গতিশীল বস্তুর গতি যদি এমন হয় এটি তার গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখো এখানে একটা আমি বিষয় তোমাকে বুঝাই, ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত গতি কিন্তু প্রায় সেমই, রাইট? ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত গতি প্রায় সেমই, কারণ হচ্ছে ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার অতিক্রম করে ঘুরে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আবার পর্যায়বৃত্ত গতিও সেমই, কিন্তু পর্যায়বৃত্তর গতির মধ্যে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরে। যেমন যেমন মেশিনের লাইলার পিস্টন যা আছে, এটি কিন্তু নির্দিষ্ট সময় পর পরই পর্যায়বৃত্ত হয়, মানে ঘূর্ণন হয়। কিন্তু এখানে যে তোমার ঘড়ির কাঁটার গতি যদি তোমার নির্দিষ্ট সময় পর পর না হয়, তাহলে কি সেটা কি হবে? ঘূর্ণন গতি বলা যাবে? কারণ নির্দিষ্ট সময় পর পর যদি না হয়, তাহলে সময় এখানে ঘড়ির সময় কি থাকবে না, ঠিক থাকবে না। তো এখানে আমার বিষয়টা বুঝতে হবে যে নির্দিষ্ট সময় পর পর যে ঘুরবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আর নির্দিষ্ট সময় পর পর ঘুরবে না, যেটা এলোমেলো ঘুরতে পারে, যেমন আমাদের ফ্যানের পাখার গতি ভোল্টেজের তারতম্য কারণে প্রথমবার জোরে ঘুরতে পারে, দ্বিতীয়বার আস্তে ঘুরতে পারে। তো এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি বলা যেতে পারে, কিন্তু পর্যায়বৃত্ত গতি কিন্তু বলতে পারবা না। আবার দেখ 19 নাম্বার প্রশ্ন যে বলছে যে স্কেলার রাশি কাকে বলে? তো স্কেলার রাশি দুই প্রকার, একটা স্কেলার আর একটা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায় তাকে নির্দেশের প্রয়োজন হয় না, মানে দিক নির্দেশনের প্রয়োজন হয় না, শুধুমাত্র কি তুমি মান দিয়ে প্রকাশ করতে পারবা, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন তোমাকে যদি বলে যে 5 কেজি চাউল দেন, এখানে কিন্তু তোমাকে এই যে কেজি যে বললা, এটি কিন্তু তোমার কোনো দিকের প্রয়োজন হয় নাই। তুমি কি বলছো যে 5 কেজি দক্ষিণ দিকে চাউল দেন? না, দিকের কোনো প্রয়োজন হয় নাই। তো এখানে বোঝানোর স্বার্থে তোমাকে শুধু মান এককটা বসালেই হয়েছে, তাই না? তার এই মানটা প্রকাশ করলেই হয়েছে, তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? মান এবং দিক উভয়ই বোঝাবে। যেমন ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। 21 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে সরণ কাকে বলে? উত্তর হবে নির্দিষ্ট দিকে কোন বস্তুর আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে কি বলা হয়? সরণ বলা হয়। দেখো 22 নাম্বার প্রশ্ন বলছে বেগ কাকে বলে? তো উত্তর হবে কোন বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। 23 নাম্বার প্রশ্ন বলছে সুষম বেগ কাকে বলে? তো বলছে যদি গতিশীল কোন বস্তুর বেগের মান ও দিক উভয় সময়ের সাথে অপরিবর্তিত থাকে, সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। মন্দন কাকে বলে? 24 নাম্বার প্রশ্ন। তো সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলে। 25 নাম্বার প্রশ্ন বলছে ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তো ত্বরণের এককটাও সাথে তোমরা শিখে নাও যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা ms ইনভার্স 2। এরপরে আবার তোমাকে বলছে যে সুষম ত্বরণ কাকে বলে? 26 নাম্বার প্রশ্ন, সুষম ত্বরণ কাকে বলে? উত্তর হবে কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই বস্তুর ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। আচ্ছা 27 নম্বর প্রশ্ন বলছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি লেখো। তো পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে, আমরা গ্যালিলিও সূত্র দিয়েছেন তিনটা, আমরা জানি। তো এখানে পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্রটা সেটা ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এইচ অতিক্রম করে তা ওই সময়ের টি বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তার মানে এইচ সমানুপাতিক হবে কি টি স্কয়ার। 28 নাম্বার প্রশ্নটা দেখো জড়তা কাকে বলে? উত্তর হবে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় জড়তা। দেখো 29 নাম্বার বলছে নিউটনের গতিসূত্র কি? উত্তর হবে গতিসূত্র হচ্ছে নিউটনের প্রদত্ত বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপনকারী তিনটি সূত্র। 30 নাম্বার নিউটনের কোন সূত্রকে জড়তার সূত্র বলা হয়? উত্তর হবে নিউটনের প্রথম গতি সূত্রকে জড়তার সূত্র বলে।
প্রশ্ন নাম্বার 31, বল কাকে বলে? উত্তর হবে বাহ্যিক যে কারণ কোনো একটি বস্তুর গতি বা স্থির অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বলা হয় বল। 32 নাম্বার প্রশ্ন, মৌলিক বল কাকে বলে? উত্তর হবে যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। 33 নম্বর প্রশ্ন, তাড়িৎ চুম্বক বল কি? উত্তর হবে পরস্পরের সাপেক্ষে স্থির বা গতিশীল দুটি তড়িৎ চার্জ অথবা চুম্বকের দুই মেরু অথবা একটি চুম্বক এবং একটি গতিশীল তড়িৎ চার্জের মধ্যে ক্রিয়াশীল ওই স্পর্শ বলই হচ্ছে তাড়িৎ চুম্বক বল। 34 নম্বর প্রশ্ন বলছে অসাম্য বল কাকে বলে? তো উত্তর হবে কোন বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয়, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট দিকে বস্তুটি ত্বরণ থাকে, তবে উক্ত বলগুলোকে অসাম্য বল বলে। 35 নম্বর প্রশ্ন বলছে সাম্য বল কাকে বলে? সাম্য বল হচ্ছে যেসব বলের কারণে সাম্য অবস্থা সৃষ্টি হয় তাদেরকে সাম্য বল বলে। 36 নম্বর ভরবেগ কাকে বলে? উত্তর হবে কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। 37 নম্বর প্রশ্ন, ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি? উত্তর হবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো যখন কোনো ব্যবস্থায় উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। দেখো 38 নম্বর প্রশ্ন বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। নিউটনের যে তিনটা সূত্র প্রদান করেছিলেন, এটার দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। প্রশ্ন নাম্বার 39, মহাকর্ষ বল কি? উত্তর হবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। 40 নাম্বার বলছে ওজনহীনতা কি? উত্তর হবে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল না থাকা অথবা থাকলেও প্রয়োজনীয় প্রতিক্রিয়ার অভাবে তা অনুভূত না হওয়াকে কি বলা হয়? ওজনহীনতা বলে। 41 নাম্বার প্রশ্ন বলছে নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখো। তো নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। প্রত্যেক বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। 42 নম্বর প্রশ্ন বলছে ঘর্ষণ কাকে বলে? উত্তর হবে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে কি বলে? এই বাধাকে ঘর্ষণ বলে। 43 নম্বর প্রশ্ন বলছে আবর্ত ঘর্ষণ কি? উত্তর হবে যখন একটি বস্তু অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে ঘুরিয়ে চলে বা চলতে চায় তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাই হচ্ছে আবর্ত ঘর্ষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলা কিন্তু প্রত্যেকটা ভুরেই তোমরা টেস্ট পেপার সাপ্লিমেন্ট যারা সলভ করেছো, যারা এ প্লাস পাওয়ার আশায় যারা সলভ করেছো, তারা কিন্তু জানো যে প্রত্যেকটা ভুরেই এই 2015, 16, 14 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যতগুলা ভুরেই এসএসসি পরীক্ষা হয়েছে সবগুলা ভুরেই কিন্তু এই ধরনের এই যে আমি যে জ্ঞানমূলক প্রশ্নগুলা লিখে রাখছি এগুলাই প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিচ্ছে। তো এই প্রশ্নগুলা তুমি যদি মুখস্থ করে ফেলো তাহলে সেখানে দেখতেছো তোমার কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন নেওয়ার কোনো সমস্যা থাকতেছে না। তো 90টা জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করতে তোমার কত মিনিট সময় লাগবে? একটু কষ্ট করো, 30টা মিনিট। 30টা মিনিট ক্লাস করলেই দেখা যাচ্ছে তুমি 90টা প্রশ্ন যদি শিখে ফেলতে পারো, তো সেখানে তো তোমার দেখা যাচ্ছে এখানে যদি থেকে তুমি জ্ঞানমূলক সকল কিছু কমন পাও, তো এর চেয়ে আর কি কমন চাও বলো? তো এখন আমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করি। তো চতুর্থ অধ্যায়ের দেখো কি বলছে যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে আমি প্রশ্নগুলা বাছাই করেছি। তো এখানে 44 নাম্বার প্রশ্নটা হচ্ছে কাজ কাকে বলে? উত্তর হবে কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটি সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। 45 নম্বর প্রশ্ন বলছে এক জুল কাকে বলে? কাজের একক জানি আমরা কি? জুল। তাহলে 45 নম্বর প্রশ্ন বলছে এক জুল কাকে বলে? উত্তর হবে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে বলা হয় 1 জুল। 46 নম্বর প্রশ্ন বলছে ক্ষমতা কি? উত্তর হবে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। দেখো 47 নাম্বার যে প্রশ্নটা তোমাকে বলছে কর্মদক্ষতা কাকে বলে? উত্তর হবে কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। 48 নাম্বার
ঋণাত্মক কাজ কাকে বলে? উত্তর হবে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু যদি বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে। শক্তি বা শক্তি কি ধরনের রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি। 50 নম্বর প্রশ্ন, যান্ত্রিক শক্তি কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুর অবস্থা কিংবা অবস্থানের পরিবর্তন বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে বা যে শক্তি লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। 51 নম্বর প্রশ্ন বলছে গতি শক্তি কাকে বলে? উত্তর কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতি শক্তি বলা হয়। 52 নম্বর প্রশ্ন বলছে বিভব শক্তি বা স্থিতি শক্তি কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। 53 নম্বর প্রশ্ন হচ্ছে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? উত্তর হবে যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় না তাদেরকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। 54 নম্বর প্রশ্ন বলছে বায়োমাস শক্তি কাকে বলে? উত্তর হবে যেসব জৈব পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় তাদেরকে বায়োমাস শক্তি বলে। 55 নম্বর প্রশ্ন বলছে নিউক্লিয় শক্তি কাকে বলে? উত্তর হবে উচ্চ গতি সম্পন্ন নিউটন কণিকা কোন নিউক্লিয়াসকে আঘাত করে নিউক্লিয়াসটি ভাঙলে যে শক্তি উৎপন্ন হয় বা দুটি পরমাণু নিউক্লিয়াসকে একত্রে যুক্ত করতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাই হচ্ছে নিউক্লিয় শক্তি। 56 নম্বর প্রশ্ন তোমাকে বলছে নবায়নযোগ্য শক্তি কাকে বলে? যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। আর অনবায়নযোগ্য শক্তি কাকে বলে শিখলাম? যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় না তাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি, আর যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় তাদেরকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। 57 নম্বর প্রশ্ন শক্তির নিত্যতার সূত্রটি লেখো। উত্তর হবে শক্তির নিত্যতার সূত্রটি হলো শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তো এটা মুখস্থ করে নাও, এটা কিন্তু খ নম্বরেও আসে। শক্তি নিত্যতার সূত্রটি বিবৃতি করো অথবা শক্তি নিত্যতার বলতে কি বোঝো ব্যাখ্যা করো। এখন পঞ্চম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলা বাছাই করেছি একটু আমরা শিখে নেই। 58 নম্বর প্রশ্ন পর্যায়কাল কাকে বলে? উত্তর হবে যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে কি বলা হয়? পর্যায়কাল বলে। 59 নম্বর প্রশ্ন কম্পাঙ্ক কাকে বলে? উত্তর তরঙ্গের উপরস্থ একটি কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। 60 নম্বর প্রশ্ন দোলনকাল কাকে বলে? উত্তর হবে একটি পূর্ণ দোলনের বা স্পন্দনের জন্য প্রয়োজনীয় সময়কেই দোলনকাল বলা হয়। 61 নম্বর প্রশ্ন বিস্তার কাকে বলে? বিস্তার। 61 নম্বর প্রশ্ন বলছে বিস্তার কাকে বলে? উত্তর হবে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকেই বলা হয় বিস্তার। 62 নম্বর প্রশ্ন তোমাকে বলছে দশা কাকে বলে? উত্তর কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে বলা হয় তার দশা। তরঙ্গ কাকে বলে? 63 নম্বর প্রশ্ন আমরা শিখে নেব যে উত্তর যে পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে কি বলে? তরঙ্গ বলে। 64 নম্বর বাহক তরঙ্গ কাকে বলে? উত্তর হবে মাইক্রোফোনে কথা বলা শব্দকে দূরে পাঠানোর জন্য এটিকে যে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে যুক্ত করা হয় তাকে কি বলা হয়? বাহক তরঙ্গ বলে। 65 নম্বর প্রশ্ন বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? উত্তর হবে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। প্রশ্ন নাম্বার 66 তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? উত্তর হবে তরঙ্গের উপর অবস্থিত পর পর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। 67 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে প্রতিধ্বনি কাকে বলে? যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
68 নাম্বার প্রশ্ন, শব্দের প্রাবল্য বা তীব্রতা কি? উত্তর হবে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাই হলো শব্দের প্রাবল্য বা তীব্রতা। 69 নাম্বার প্রশ্ন, শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? উত্তর হবে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে। 70 নাম্বার প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ কাকে বলে? উত্তর বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তাকে শব্দ দূষণ বলে। অষ্টম অধ্যায়ে আমরা শিখব হচ্ছে আলোর প্রতিফলন। তো দেখো 71 নম্বর প্রশ্ন তোমাকে বলছে আল্ট্রাভায়োলেট রশ্মি কাকে বলে? উত্তর হবে যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গের দৈর্ঘ্যের থেকেও ছোট হয় তাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বলে। এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 100 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার হয়। 72 নম্বর প্রশ্ন বলছে আলোর প্রতিফলন কাকে বলে? উত্তর হবে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোন তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তলে হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। 73 নম্বর প্রশ্ন যে প্রতিফলনের সূত্র দুটি লেখো। প্রথম সূত্রটা হচ্ছে দেখো প্রতিফলনের প্রথম যে সূত্র সেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটা ছিল আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। 74 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃতি করো। উত্তর হবে আলোর প্রতিফলনের প্রথম সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। 75 নাম্বার প্রশ্ন ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? উত্তর হবে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত না হয় তবে এ ধরনের প্রতিফলনকে আবার আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে। 76 নম্বর প্রশ্ন বলছে দর্পণ কাকে বলে? উত্তর হবে যে মসৃণ তলে বা যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। 77 নম্বর প্রশ্ন বলছে প্রতিবিম্ব কাকে বলে? উত্তর হবে কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটি হলো প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা বিম্ব। 78 নম্বর প্রশ্ন গোলীয় দর্পণের প্রধান ফোকাস কি? উত্তর হবে গোলীয় দর্পণে আপতিত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণে সেটা এবং যে বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হয় সেটা উত্তল দর্পণে, তাই ওই দর্পণের প্রধান ফোকাস। 79 নম্বর প্রশ্ন ফোকাস দূরত্ব কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর যত দূরে মিলিত হয় বা যত দূর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই দূরত্বকেই ফোকাস দূরত্ব বলা হয়, কারণ ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। 80 নম্বর প্রশ্ন বলছে দর্পণের প্রধান অক্ষের সংজ্ঞা দাও। তো গোলীয় দর্পণের মেরু বা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। 81 নম্বর বলছে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন কাকে বলে? উত্তর হবে বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো আমরা দর্পণ থেকে আমরা একটু কিছু এক্সট্রা শেখার চেষ্টা করি। সেটা মনে করো যে এই যে এম এম প্রাইম একটা হচ্ছে দর্পণ, তাই না? একটা গোলীয় অবতল দর্পণ, বাহিরে পৃষ্ঠে এটা প্যারা লাগানো আছে। তো প্যারা লাগানো বা সিলভারিং কি এটা তোমরা জানো। যেটা এখানে দেখো এই যে গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু, এখানে গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু এটাকে বলা হয় হচ্ছে পি, দর্পণের মেরু বলে। তা আমরা দর্পণের মেরুর সংখ্যাটা কিভাবে দিতে পারি যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় দর্পণের মেরু। তারপর এই যে মেরু বরাবর এই যে সংযোগ সরল রেখা, যে সরল রেখাটা পাচ্ছ যে আমরা শিখে আসছি, কিন্তু এটা হচ্ছে প্রধান অক্ষ। এটার নাম কি? প্রধান অক্ষ। আমরা কিন্তু শিখে আসছি, রাইট? এটা প্রধান অক্ষ। এরপর এই যে গোলীয় দর্পণটা যে
কেন্দ্রের অংশ বিশেষ, মানে এই যাকে কেন্দ্র করে এই গোলীয় দর্পণটা অঙ্কিত হয়েছে সেটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। কি বলা হয়? বক্রতার কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। আবার বলছে যে একগুচ্ছ আলোক রশ্মি, এখানে আরেকটা বিষয় যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই যে পি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখো, বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর একগুচ্ছ সরল রেখা, একগুচ্ছ আলোক রশ্মি এই প্রধানক্ষ বরাবর এই যে আমাদের দর্পণে আপতিত হওয়ার পর, দর্পণে আপতিত হওয়ার পর এই প্রধানক্ষের যে বিন্দুতে গমন করে, মনে করো প্রধানক্ষের এই বিন্দুতে আমাদের কি করছে? গমন করছে। এই বিন্দুতে গমন করছে, যে বিন্দুতে গমন করে তাকে বলা হয় প্রধান ফোকাস। এটা কিন্তু আমরা জানি যে একগুচ্ছ সমান্তরাল। আমি এখানে কেন শিখাই দিচ্ছি, কারণ এখান থেকে বেশ কয়টা তোমাদের প্রশ্ন আসে। তো এখানে একগুচ্ছ আলোক রশ্মি এই কোথায়? দর্পণে আপতিত হওয়ার পর প্রধানক্ষের যে বিন্দুতে যাবে সেটা হচ্ছে প্রধান ফোকাস। আবার এই প্রধান ফোকাস থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্বটা, একে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে স্মল ফোকাস দূরত্বকে কি স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা শিখলাম। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তো এখানে এখানে আমার দেখো তো হাত দিয়ে অঙ্কন করছি, তো এই কারণে এখানে একটু তারতম্য হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধের যে প্রধান ফোকাসটা হবে, এই সি থেকে বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, ঠিক সেম ফোকাস দূরত্ব থেকে মেরু পর্যন্ত দূরত্বটা কি সমান। তাহলে ফোকাস দূরত্ব সমান আমরা কি পাবো? সিএফ সিপি, এই প্রধান অক্ষের যে বক্রতার ব্যাসার্ধ সি থেকে পি, এটা হচ্ছে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি? আর। এবং এই যে আমাদের অ্যাপ থেকে এই যে ক্যাপিটাল অ্যাপ থেকে পি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাসের সাথে আমাদের এই যে বক্রতার ব্যাসার্ধের সম্পর্কটা কি? প্রধান ফোকাসের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে r/2। মানে কি যে প্রধান ফোকাস হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আবার তুমি যদি বলো যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে প্রধান ফোকাসের দ্বিগুণ, তাহলে আমরা একটু এই পাশে যাই, যে আমরা এখানে এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখো। এখান থেকে তুমি ভালো একটা কনসেপ্ট তুমি পাবা যে বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি। তুমি এই কোয়েশনটাকে আমরা এইভাবে করতে পারি যে যদি আর গুণ করি তাহলে 1 এবং আর যদি আমরা গুণ করি তাহলে আর ইকুয়াল টু হবে 2 এবং এফ যদি গুণ করি তাহলে হবে কি 2f। তাহলে এখানে দুইটা ভাবে আমি এদের মধ্যে সম্পর্কের কথা বলতে পারি। কিভাবে? যে স্যার ফোকাস দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে মানলাম, এটা হলো। দ্বিতীয়টা হচ্ছে স্যার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, এটাও ঠিক। দেখো ফোকাস দূরত্বের কত? দ্বিগুণ না? তাহলে আমরা দুইভাবে এদের সম্পর্ক দুইটা আমরা বলতে পারি। এটা তোমরা একটু মুখস্থ করে নিও। এটা আলোচনা করলাম কারণ হচ্ছে এখান থেকে তোমাদের এমসিকিউ আসে এবং জ্ঞানমূলক, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখবো হচ্ছে আমাদের দশম অধ্যায় স্থির তড়িৎ। 82 নম্বর প্রশ্ন বলছে আদান কি? দেখো আদান হচ্ছে পদার্থের মৌলিক কণা সমূহের মৌলিক বা বৈশিষ্ট্যসমূহ ধর্মই হচ্ছে কি আদান বা চার্জ। 83 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ আবেশ কাকে বলে? তো তড়িৎ আবেশ হচ্ছে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। এটা কিন্তু খুব ভালো একটা তোমাদের ওই মূল বইয়ে কিন্তু ভালো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখানে তড়িৎ আবেশটা কি, তুমি কি করবা? স্পর্শ করবা না, শুধুমাত্র উপস্থিতি করবা, মানে স্পর্শ না করে শুধুমাত্র উপস্থিতিতে একটা বস্তু অনাহিত বস্তুকে আহিত করার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ আবেশ। 84 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব বা প্রকৃতি নির্ণয় করা যায় তাকে ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। অস্তিত্ব সেখানে কারেন্ট আছে কিনা, এবং প্রকৃতি হচ্ছে সেখানে আধান সেটা পজিটিভ না নেগেটিভ, সেটা তোমার কাছে এখানে প্রকৃতিটা বের করা যায় কোনটার সাহায্যে? ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। 85 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ বল কি? উত্তর হবে দুটি চার্জিত বস্তু একে অপরকে যে বল আকর্ষণ বা বিকর্ষণ করে তা হচ্ছে কি তড়িৎ বল। 86 নাম্বার এক কুলম্ব আদান কাকে বলে? উত্তর হবে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড ধরে
চললে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব আদান বলে। 87 নাম্বার প্রশ্ন হচ্ছে কুলম্বের সূত্রটি লেখো। উত্তর হবে কুলম্বের সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো 88 নাম্বার প্রশ্ন বলছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে কি বলে? ওই বস্তু তড়িৎ ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? যে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় থাকে বা বিস্তার থাকে তাকে বলে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ বলরেখা কি? মানে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আদান স্থাপন করলে এটি যে পথ পরিক্রম করে তাই হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ তীব্রতা কি? যে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে একটি একক ধনাত্মক আদান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তা ওই বিন্দুর তড়িৎ তীব্রতা। 91 নম্বর প্রশ্ন তড়িৎ শক্তি কি? উত্তর হবে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করা হলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এর ফলে ইলেকট্রনগুলো যে শক্তি অর্জন করে তাকে তড়িৎ শক্তি বলে। 92 নম্বর প্রশ্ন তড়িৎ বিভব কি? উত্তর হবে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাই হচ্ছে তড়িৎ বিভব। 93 নম্বর প্রশ্ন ধারক কাকে বলে? উত্তর কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক ব্যবস্থাকে বলে ধারক। তো থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মাঝে এখানে শেয়ার দাও যাতে তারাও যেন এই ক্লাসটা দেখে তারাও একটু উপকৃত হয়। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।